দেখি আল্লাহর বুঝছে আল্লাহ মন করে গেল। Hello, good afternoon. Good afternoon, sir. নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কেমন আছো তোমরা? জি স্যার, ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ আছি, ভালো আছি, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন শুরু করতে পারি। হ্যাঁ, অলরেডি আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেবো। ওকে, এই স্লাইডগুলো আমরা আগেই করেছি। তোমরা একটা কাজ করো, তোমাদের সবার ইমেল অ্যাড্রেসটা আমাকে মেইল করে পাঠিও একটা এক্সেল ফাইলে। ওকে, তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করে আমাকে একটু ইমেল করে পাঠিও, so that I can email you PDF file of this lecture. ওকে, এগুলো আমরা আগেই দেখেছিলাম। এটা বিট পিডিএফ ফাইল, আমরা নাউন্স ইকুয়েশন দেখেছিলাম, এগুলো দেখেছিলাম, লিমিটেশন অফ নাউন্স ইকুয়েশন দেখেছি, এটাও দেখেছি, এগুলো পড়েছিলাম। ওকে, ফোর বক্স ডায়াগ্রাম এখানে ছিলাম আমরা। এটা বলছিলাম কি, এটা হচ্ছে একটা প্লট, হ্যাঁ, যেখানে যে বিভিন্ন ইলেকট্রোকেমিক্যাল যে স্পিসিস গুলো আছে, হ্যাঁ, এদের ইকুইলিব্রিয়ামটা পটেনশিয়াল এবং পিএইচ এর সাথে কিভাবে ভেরিয়েশন হয় সেটা ইন্ডিকেট করে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা যাতে থার্মোডাইনামিক্যালি স্টেবল, কোন রিজিয়নে কোন একটা ইলেকট্রো অ্যাক্টিভ স্পিসিস কোন পিএইচ এ এবং কোন পটেনশিয়ালে দে আর থার্মোডাইনামিক্যালি স্টেবল, হ্যাঁ, সেটা আমরা এই ফোর বেস ডায়াগ্রাম থেকে জানতে পারি। এটাকে আমরা অনেক সময় বলি পটেনশিয়াল পিএইচ ডায়াগ্রাম অর ইএস পিএইচ ডায়াগ্রাম অর পিই পিএইচ ডায়াগ্রাম। হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ফোর বেস ডায়াগ্রাম অফ ওয়াটার। কালকে আমরা এটা পড়েছিলাম। দেখো আবার শরণার্থী বলছি কি, ওয়াটার হচ্ছে কি এই যে রিজন যেটা শেডেড এরিয়া দেখতে পাচ্ছ দুটো লাইনের মাঝখানে, হ্যাঁ, যে শেডেড এরিয়া এর ভিতরে ওয়াটার হচ্ছে কি থার্মোডাইনামিক্যালি স্টেবল। আর এখানে হচ্ছে কি এর উপরে এটাকে অক্সিজেন লাইন বলা হয়, এটাকে হাইড্রোজেন লাইনও বলা হয়। এর উপরে দেখো অক্সিজেন লাইনের উপরে দেখো ওয়াটার কি হচ্ছে, ওয়াটার অক্সিডাইজড হয়ে অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন প্রডিউস করছে, ফলে এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা কি হয়, 1 atmospheric প্রেসার চেয়ে বেশি হয়ে যায়। কিন্তু এই যে রিজিয়নটা, হুম, এই যে ইএস ভ্যালু যেখানে অ্যারাউন্ড 0 থেকে 1.3, এই রিজিয়নটা, এই রিজিয়নে তোমার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এজ ওয়েল এজ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন হচ্ছে কি 1, হ্যাঁ, 1 atmospheric প্রেসার। আবার এখানে দেখো এই যে লাইন যেটা হাইড্রোজেন লাইন, এর নিচে কি হয়, ওয়াটার ডিকম্পোজ হয়ে যায় এবং ওয়াটার এখানে কি হয়, রিডিউসড হয়ে হাইড্রোজেন প্রডিউসড করে। যেহেতু ওয়াটার রিডিউসড হয়ে হাইড্রোজেন প্রডিউসড করে, সেক্ষেত্রে আমরা কি পাবো, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন কি করবে, 1 atmospheric প্রেসারের চেয়ে বেশি হবে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কারণ এই ডায়াগ্রামটি ইম্পর্টেন্ট এর জন্য যে, কারণ ওয়াটার আসলে কি স্টেবল স্টেজে আছে আর এটা অক্সিডাইজড হয়ে যাচ্ছে আর রিডিউসড হয়ে যাচ্ছে, এটার উপর ভিত্তি করে ওয়াটারের সংস্পর্শে কন্টাক্টে যে একটি মেটাল গুলো আমরা ইউজ করি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, হ্যাঁ, আয়রন, স্টিল, হ্যাঁ, আদার্স যে এলিমেন্ট গুলো, একটি এলিমেন্ট আর একটি মেটাল গুলো ইউজ করে এদের কোরোশনটাই কি করে ডিপেন্ড করে, হ্যাঁ, কিভাবে সেটা আমরা দেখবো। ওকে, এর আগে কেউ কোনো জায়গায় না বুঝলে আমাকে বলবে, সঙ্গে সঙ্গে বলবে ইমিডিয়েটলি। আয়রন ফোর বেস ডায়াগ্রাম, এখন আমরা দেখবো আয়রনের ফোর বেস ডায়াগ্রামটা এখানে ফিগারে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কি অনেক জটিল একটা জিনিস। এটা কিভাবে ড্র করেছে সিম্পলিফাই করে, বিশেষ করে 1 2 3
4 5 এই যে লাইনগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন সেগুলো কিভাবে ড্র করা যায় এবং কিভাবে এই ডায়াগ্রামটা ড্র করে সেটা আমরা দেখব। এর জন্য বললাম কেউ যদি না বুঝো জিজ্ঞাসা, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই যে 4 বেস ডায়াগ্রামে এরিয়া যেমন এই দেখো 2 এবং 3 হচ্ছে কি এরিয়া, এই একটা এরিয়া, হ্যাঁ, আবার 3 এবং 4 এখানে একটা এরিয়া, আবার এখানে 2 4 1 এখানেও একটা এরিয়া আছে। এই যে বিভিন্ন লাইন দিয়ে যে এরিয়া গুলো আছে, এই এরিয়া গুলো আসলে ইন্ডিকেট করে কোন একটা স্পিসিস স্টেবল। যেমন এই দেখো 2 এবং 3 এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এখানে হচ্ছে Fe3 প্লাস, তার মানে এই কন্ডিশনে Fe3 প্লাসটা হচ্ছে কি স্টেবল। ওকে, আবার যখন আমি এই এরিয়াতে আসবো, এই যে এরিয়ায়, তার মানে এই পিএস এবং এই পটেনশিয়ালে Fe2 টা হচ্ছে কি স্টেবল। হ্যাঁ, আমি একটু অ্যানোটেট ইউজ করি। এগেন আমি বলছি, কেউ যদি না বুঝো হ্যাঁ সঙ্গে সঙ্গে বলবেন, আমি রিপিট করব। এটা হচ্ছে এরিয়া দিয়ে এটা আমরা বুঝতে পারি। এখন যদি আমরা বলি একটা লাইন, এখানে দেখো আমরা অনেকগুলো লাইন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এদিকে এদিকে। যেমন এই যদি মনে করি একটা লাইন, হ্যাঁ, লাইন দিয়ে বোঝাচ্ছে কি দুইটা স্পেসিস যে আছে, তার মানে এটাকে বলে বাউন্ডারি লাইন, এটাকে বলা হচ্ছে বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইনে কি হবে, যেমন এই যে 2, এই যে একটা লাইন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ পর্যন্ত, এখানে উপরে আছে কি এই বাউন্ডারি লাইনের উপরে Fe3 প্লাস, হ্যাঁ, এটা হচ্ছে কি স্টেবল, আর এর নিচে হচ্ছে কি Fe2 প্লাসটা স্টেবল। আর এই বাউন্ডারি লাইনে হবে কি Fe3 প্লাস এবং Fe2 টা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে হচ্ছে কি দ্যাট মিন্স এটা কি হবে, ইকুইলিব্রিয়াম আছে মানে এদের কনসেন্ট্রেশন ইকুয়াল হবে। ওয়েল, এখন আরেকটা হচ্ছে কি যদি কোনো একটা রিঅ্যাকশন, কোন একটা রিঅ্যাকশন যদি কি হয়, পিওর রেডক্স রিঅ্যাকশন হয়। পিওর রেডক্স রিঅ্যাকশন মানে হচ্ছে কি শুধু এখানে ইলেকট্রনের ইনভলভমেন্ট থাকবে, কোনো ধরনের প্রোটনের ইনভলভমেন্ট থাকবে না। যেমন এই যে এখানে দেখো Fe2 থেকে তোমার কি হচ্ছে, Fe2 টা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সে কি হচ্ছে আয়রন হচ্ছে। তার মানে এখানে শুধু ইলেকট্রনের ইনভলভমেন্ট আছে, তার মানে হচ্ছে পিওর রেডক্স রিঅ্যাকশন। ওকে, এবং পিওর রেডক্স রিঅ্যাকশনের যে লাইন হবে সেটা হবে হরাইজন্টাল লাইন। হ্যাঁ, পিওর, তার মানে কি অর্থাৎ পিএস এর উপর ডিপেন্ড করে না, কারণ এখানে দেখো এই ফিগারতে পিএস হচ্ছে এক্স অ্যাক্সিস কে বলা হচ্ছে পিএস বরাবর, আর ওয়াই হচ্ছে ই পটেনশিয়াল অর পি, হ্যাঁ, ই অর পি, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তার মানে পিওর রেডক্স রিঅ্যাকশন এর লাইন হবে কি হরাইজন্টাল। এই যে যেমন নাম্বার 1 যে ইকুয়েশন, এটা হচ্ছে কি পিওর রেডক্স রিঅ্যাকশন, এটা পিএস এর উপর ডিপেন্ডেন্ট না, সেজন্য এটা হবে কি এই যে হরাইজন্টাল লাইন। ওকে, একইভাবে দেখো 2 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে এটা পিওর রেডক্স রিঅ্যাকশন, অনলি ইলেকট্রন আছে, কোনো ধরনের কি নেই, প্রোটন নেই, এস প্লাস নেই, তার মানে এটা কি করে না পিএস এর উপর ডিপেন্ড করে না। তাহলে এই 2 এর জন্য দেখো এই 2 লাইনটা হচ্ছে আমার হরাইজন্টাল লাইন, পিওর রেডক্স রিঅ্যাকশন আর হরাইজন্টাল লাইন, দ্যাট মিন্স এই রিঅ্যাকশন গুলো কিসের উপর, পিএস এর উপর ডিপেন্ড করে না। ওকে, এখন যদি 3 নাম্বার ইকুয়েশনটা দেখো, Fe3 প্লাস ওয়াটারের সাথে করে তোমার Fe3 ফেরিক অক্সাইড এখানে সলিড হিসেবে হলো, আর প্রোটন এখানে 6 প্রোটন, এখানে কিন্তু কোনো ইলেকট্রন ইনভলভ নেই, এটা হচ্ছে কি পিওর অ্যাসিড বেস রিঅ্যাকশন, নো রেডক্স। যদি পিওর অ্যাসিড বেস রিঅ্যাকশন হয় তখন সেক্ষেত্রে আমরা পাবো কি, ওই লাইন পাবো কি ভার্টিক্যাল, এই যে দেখো 3 নাম্বার ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, কারণ তোমরাই জানো ভার্টিক্যাল লাইন মানে হচ্ছে কি এটা কি কোনো ধরনের পটেনশিয়াল উপর ডিপেন্ড করে না। এগুলো তোমরা যখন ইন্টারমিডিয়েটে তোমরা যখন ম্যাথ গুলো পড়েছো, হ্যাঁ, জিওমেট্রিতে, হ্যাঁ, আমরা জানি x ইকুয়াল টু যদি 0 হয় বা x ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এটা কি হবে, একটা স্ট্রেট লাইন। এবং x ইকুয়াল টু 5 মানে ওটা হচ্ছে কি x থেকে 5 কেটে নিচ্ছে। এইভাবে করে আবার কিভাবে যদি y ইকুয়াল টু 5 হয় সেটা হচ্ছে কি আমরা পড়েছি, হ্যাঁ, y ইকুয়াল টু mx, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা স্লপ হচ্ছে mx, এবং এটা হচ্ছে কি অরিজিন দিয়ে যায়। এই জিনিসগুলো তোমরা আগে পড়েছো, জাস্ট রিমেম্বার, সেম জিনিস কিন্তু আসলে এখানে। এবং y ইকুয়াল টু mx প্লাস c যদি হয় সেটা হবে কি, অবশ্যই এটা স্লপ হচ্ছে m এবং এটা জিরো দিয়ে যাবে না, অরিজিন দিয়ে যাবে না, তবে এটা y অক্ষ থেকে c অংশ সেট করে দিয়ে যাবে ইন্টারসেপ্ট। এগুলো আমরা পরে দেখবো, ইটস ইম্পর্টেন্ট। ওকে,
আমি আবার বলছি, যেহেতু আমি তোমাদের ফেস দেখতে পাচ্ছি না, কেউ যদি না বুঝে জিজ্ঞাসা করবে, আদারওয়াইজ পরীক্ষা এগুলো মুখস্থ করে তোমরা লিখতে পারবে না। এবং হুবহু যে আমি এই ধরনের কোনো কিছু তা নয়, টেকনিক্যাল জিনিস আসবে। রিমেম্বার, না বুঝলে বারবার বলছি, তোমাদের কোনো লজ্জার কিছু নেই। হ্যাঁ, জিজ্ঞাসা করবে, স্যার আবার রিপিট করেন বা আবার বলেন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিওর অ্যাসিড বেস রিঅ্যাকশন যদি হয় সেই ক্ষেত্রে সেই লাইনগুলো হচ্ছে কি ভার্টিক্যাল লাইন হবে, যেমন নাম্বার 3 ইকুয়েশনের জন্য। এখন দেখো নাম্বার 4, এখানে দেখো এটা হচ্ছে কি তোমার এই ইকুয়েশনটা হচ্ছে কি বোথ অ্যাসিডিক এবং অ্যাসিড বেস রিঅ্যাকশন অ্যাজ ওয়েল এজ রাইডক্স রিঅ্যাকশন, কারণ এখানে প্রোটন আছে 6 প্লাস এবং ইলেকট্রন আছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কি বোথ অ্যাসিড বেস রিঅ্যাকশন অ্যাজ ওয়েল এজ দা রাইডক্স রিঅ্যাকশন। তাহলে এটা হবে কি, এটা কিন্তু হরাইজন্টাল হবে না, ভার্টিক্যাল, এটা হবে একটা স্লপ। এটা স্লপের মতো হবে। এটা স্লপ দিয়ে যাবে। তাহলে স্লপ হলে সেই স্লপের ভ্যালু আমরা কিভাবে বের করব? হ্যাঁ, ওকে, যে রিঅ্যাকশনের বোথ অ্যাসিড বেস রিঅ্যাকশনও থাকবে, রেডক্স রিঅ্যাকশনও থাকবে, ওই রিঅ্যাকশনের যে লাইন হবে সেটা হবে একটা স্লপ লাইন হবে। এবং এটা স্লপ হচ্ছে কি, দেখো -0.0592 ভোল্টেজ ডিভাইডেড বাই পিএস টাইমস নাম্বার অফ হাইড্রোজেন আয়ন ডিভাইড বাই নাম্বার অফ ইলেকট্রন। ওকে, তাহলে আমি যদি 4 নাম্বার ইকুয়েশন আসে, দেখো স্লপ ইকুয়াল টু, এখানে জাস্ট এটা যেহেতু কে মিলি ভোল্টে নিয়ে গেলে আমাদের হবে কি 1000 দিয়ে গুণ করতে হবে, তার মানে 59.2 আসবে, এই যে -59.2। ওকে, টাইমস নাম্বার অফ হাইড্রোজেন আয়ন। এখানে হাইড্রোজেন আয়ন হচ্ছে কয়টা আছে? প্রোটন হচ্ছে 6টা আছে, আর ইলেকট্রন হচ্ছে ইম্পোর হচ্ছে দুটো, হয়েছে 6/2 ইকুয়াল টু মাইনাস এত মিলি ভোল্ট, ওই যে বললাম কে মিলি ভোল্টে করলাম ডিভাইডেড বাই পিএস। এটা হচ্ছে স্লপ। এই যে 4 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে আসলে এই যে দেখো এইটা, এই ইকুয়েশনটা, তার মানে এটা যে স্লপ সেটা হচ্ছে তোমার এই -178 মিলিভোল্ট পার পিএস স্লপ। ওকে, একইভাবে দেখো 4 এবং 5 একইভাবে তোমার হাইড্রোজেন আয়ন আছে এবং ইলেকট্রন আছে, সেজন্য এটা কি হবে, এই 5 কে দিয়ে যেটা ডিজাইন করবে সেটা অবশ্যই একটা স্লপ হবে। হ্যাঁ, এখানে দেখো, এই যে 5। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা বলো? এই স্লাইডটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, দ্যাটস ফাইন, গুড। দেন আমরা এখন বলে যে স্যার এগুলো আমরা কিভাবে ড্র করব পরীক্ষা আসলে, এগুলোকে আমরা মুখস্থ করব, এটা কি কি না, এটা কিভাবে ড্র করতে হয় এই ফিগারটা আমি দেখাচ্ছি। আগে আমরা এটা দেখেছি, এই যে বিশেষ করে এটা হচ্ছে অক্সিজেন ওয়াটারের যে স্টেবিলিটি রিজিয়ন, এটা অক্সিজেন লাইন ডট ডট লাইন, আর এটা হচ্ছে কি যে ব্লুটা, আর এটা হচ্ছে হাইড্রোজেন লাইন, ওয়াটার স্টেবিলিটি যে রিজিয়নটা। এরপর আমরা এই যে লাইনগুলো আয়রনের আসলো সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। ওকে, 4 বেস ডায়াগ্রাম ফর আয়রন। দেখো এই যে প্রত্যেকটা যে যে লাইন গুলো আছে সেগুলো কিভাবে ড্র করেছি, একটা যদি কোন একটাই যদি বুঝিয়ে দেন। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ওই যে আগের যেটা, জাস্ট ওকে, PPS diagram. আমরা করি কি, we need to consider, দেখো আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস হাইড্রোক্সিল এত এটা স্পেসিস গুলো কনসিডার করে ম্যাক্সিমাম যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 10⁻⁵। আয়রনের কনসেন্ট্রেশন 10⁻⁵। এখানে যে স্পিসিস গুলো আছে সেগুলো হচ্ছে আয়রন 2 প্লাস, অর্থাৎ আয়রন অক্সিডেশন স্টেটে 2 থাকতে পারে, দেখো 2, 3, আর হচ্ছে আয়রন এটা ফেরিক হাইড্রোক্সাইড যেটা তোমরা বলো FeOT, আর এটা হচ্ছে তোমার আমাদের ফেরাস হাইড্রোক্সাইড। এখানে অক্সিডাইজিং লিমিট অফ ওয়াটার, এটা হচ্ছে এখান থেকে ওয়াটার থেকে আসলো, আর এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে কি রিডিউসিং লিমিট অফ ওয়াটার। হ্যাঁ, ওই যে আগে যেটা বললাম ডটেড লাইন। এখন এই যে কেমিক্যাল রিঅ্যাকশন এট দা বাউন্ডারিজ, এখানে 5টা রিঅ্যাকশনই আছে। 5টা রিঅ্যাকশন, ওই যে আগে যেমন 5টা লাইন দেখেছি সেম, এখন প্রত্যেকটা লাইন আমরা দেখবো যে এটা যেটা 1 নাম্বার যে লাইনটা, সেটা হচ্ছে এই লাইনটা দেখার জন্য আমাদের দেখতে হবে কি বাউন্ডারি আয়রন 3 প্লাস এবং আয়রন 2, এটার জন্য ইকুয়েশন হচ্ছে এটা আয়রন 3 প্লাস এই পি নট হচ্ছে কি 13.2 ভোল্ট। ওকে, এখন এই ইকুয়েশনটার জন্য আমরা কি করতে পারি, নান্সড ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, নান্সড ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি, কারণ আমাদের এখানে আয়রনের কনসেন্ট্রেশন দেখো 10⁻⁵, ভেরি ডাইলিউট কনসেন্ট্রেশন।
তাহলে আমরা কি জানি এই ইকুয়েশনে যদি নানস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করি পি ইকুয়াল টু পি নট প্লাস লগ অফ রিঅ্যাকট্যান্ট ডিভাইড বাই প্রোডাক্ট। পি নট ভ্যালু হচ্ছে 13.2 আর লগ রিঅ্যাকট্যান্ট হচ্ছে আয়রন 3 প্লাস কনসেন্ট্রেশন অফ আয়রন 3 প্লাস আর প্রোডাক্ট হচ্ছে কি আয়রন 2 প্লাস। সো এখান থেকে যেহেতু এট দ্য বাউন্ডারি কি হবে রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে সেম হবে, সো এটা ইট উইল বিকাম 1 log 1। তো এখান থেকে log 1 সমান হচ্ছে 0, সো P ইকুয়াল টু 13.2। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা পিওর রেডক্স রিঅ্যাকশন। দেখো এখানে কোনো পিএস ইনভলভ নেই। P ইকুয়াল টু 13.2। এখন P মানে হচ্ছে কি এটা P কে আমরা কোন এক্সিসে দিয়েছি y এক্সিসে, হ্যাঁ তার মানে y ইকুয়াল টু 13.2। তাহলে এটা কি হবে y ইকুয়াল টু 13.2 মানে হচ্ছে কি এটা এমন একটা লাইন যেটা y অক্ষ থেকে 13.2 অংশ কেটে নিয়ে x এর হরাইজন্টালি চলে যাবে। x হচ্ছে এখানে PS, হ্যাঁ PS টাকে আমরা x এক্সিসে আছে, তাহলে এখানে যে লাইনটা আসবে সেটা হচ্ছে যে রেড লাইন। এই যেখানে দেখো P ভ্যালুগুলো আছে 5, 10, তাহলে এখানে এই যে 13 পয়েন্ট এটা अराउंड 13.2 এখান থেকে সে হরাইজন্টালি চলে যাচ্ছে। এখন বলবো স্যার এটা কি আরো চলে যাবে, যখন আমরা সবগুলো ড্র করব তখন বুঝবো। হ্যাঁ এই যে দেখো এখন হচ্ছে এটা এই হরাইজন্টালি চলে গেছে। এখন বুঝতে পেরেছি এটা সবাই এই লাইনটা কিভাবে ড্র করেছি, এই যে রেড লাইন এই যে এক নাম্বার ইকুয়েশন থেকে P ইকুয়াল টু 13.2। কোনো কোশ্চেন আছে এখানে কারো? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ফর রেসপন্স। তাহলে আমরা এখন যাই 2 নম্বর যে লাইনটা আছে, হ্যাঁ আরেকটা লাইন। এখন আমরা দেখি কি এই Fe3+ এবং ফেরিক হাইড্রোক্সাইড এর বাউন্ডারিটা দেখি। ওকে, ওই যে আগের যে রিঅ্যাকশন গুলো ছিল আমাদের সেটা হচ্ছে কি এই রিঅ্যাকশনটা দেখো, হ্যাঁ ফেরিক হাইড্রোক্সাইড 3টে ইলেকট্রন প্রোটন সমান আয়রন 3+ এবং 3 ওয়াটার, এখানে হচ্ছে K। এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি দেওয়া থাকে এটা হচ্ছে এর দুটার রিঅ্যাকশন হচ্ছে এটা, হ্যাঁ কনসেন্ট্রেশন ওভার রিঅ্যাকট্যান্ট, তাই না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K। তাহলে এখানে হচ্ছে আমার হচ্ছে Fe3+ আর এখানে হচ্ছে কি আমরা কি আর এগুলোকে বলা হয় কি ধরা হয় কি ইউনিটি, হ্যাঁ 1 ইউনিটি। আর এখানে হাইড্রোজেন আয়ন আছে 3টা, তাহলে আমরা জানি যেহেতু কোএফিসিয়েন্ট হচ্ছে 3 সেটা কোথায় চলে যাবে পাওয়ার হিসেবে চলে যাবে, এটা সমান এটার ভ্যালু হচ্ছে কত 9.1 10³ তাহলে এখান থেকে আমরা হাইড্রোজেনের এই যে জাস্ট করে আয়রনের কনসেন্ট্রেশন ছিল কত 10⁻⁻5। ওকে আয়রনটা আমরা দেখেছি 10⁻⁻5। তাহলে এখান থেকে হাইড্রোজেন আয়ন সমান দিস এন্ড পিএস ইকুয়াল টু মাইনাস লগ অফ দিস সমান এখান থেকে আমাদের পিএস এর ভ্যালুটা আসলো কি 2.99। দ্যাট মিন্স এখানে আমাদের কি এই কোন ইকুয়েশনটা হচ্ছে পিওর অ্যাসিড বেস রিঅ্যাকশন, কারণ এখানে দেখো কোনো ইলেকট্রন ইনভলভ নেই। নাম্বার 3 এখন পিএসটা হচ্ছে x, হ্যাঁ এটা হচ্ছে x ইকুয়াল টু 2.99। তাহলে এই ইকুয়েশনটা কি হবে এটা y অ্যাক্সিস থেকে যেখানে x অ্যাক্সিস থেকে 2.99 কেটে নেবে এই যে লাইক দিস 2.99 এবং এটা y অ্যাক্সিসের সাথে সমান্তরালে প্যারালালে চলে যাবে ভার্টিক্যাল লাইন, ইট উইল বি এ ভার্টিক্যাল লাইন, এই যে জাস্ট এইভাবে চলে যাচ্ছে। তার মানে এই লাইনের এই পাশে দেখো এখানে এই Fe3+টা এখানে হচ্ছে কি এই রিজিয়নে এই এরিয়াতে স্টেবল আর এই এরিয়াটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড স্টেবল। ওকে আর এটা হচ্ছে কি এখানে দুইটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম স্টেজে থাকবে, হ্যাঁ যেটা আমরা বলি লাইন ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে ফাইন, আমার মনে হয় এটা সবাই বুঝতে পেরেছো সেম। এখন আমরা আরেকটা যাই, তাহলে এই লাইনটাও আমরা করেছি এই লাইনটাও করেছি। স্যার একটু হ্যাঁ বলো। স্যার এখানে আমরা তো পি এর মানটা পাইনি, তাহলে ওটা ওয়াই এর মানটা তো জানি না, ওয়াই অ্যাক্সিস এর মানটা, তাহলে Fe3+টা ওই রিজিয়নে কিভাবে বুঝলাম? ওটা তো নিচের দিকেও হতে পারে না? হ্যাঁ ওই যে এখানে হচ্ছে হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমরা দেখেছি যে আগে যখন Fe3টা দেখেছি যে 1 নাম্বার ইকুয়েশনে দেখো যে এই ইকুয়েশনে জি স্যার। Fe3 তো এখান থেকে চলে আসলো, কারণ এই রিজিয়নে যে আমার নিচের দিকে হবে না, এই জন্য যে এই লাইনটা তো চলে আসলো কত থেকে ওই যে 13.2, এই লাইনটা তো প্রথমেই তো আমরা এই লাইনটা ড্র করেছি এবং এই লাইনের উপরে হচ্ছে আমার কি Fe3+টা কি হবে স্টেবল হবে এবং এর নিচে হচ্ছে Fe2টা স্টেবল হবে। এর জন্যই এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা
অন্ততপক্ষে 13.2 পটেনশিয়াল যেটা পি ভ্যালু 13.2 এর চেয়ে উপরে থাকবে। তো ফার্স্টে যেটা প্রথম Fe2 প্লাসের লাইন হুম, ছিল, হুম, এক নাম্বার ইকুয়েশন থেকে হ্যাঁ 2 প্লাস নাকি 3 প্লাসের স্যার? এক- এটা এই যে Fe3 প্লাস ইলেকট্রন এখানে 2 আছে না, এই যে প্রোডাক্ট এখানে জি দেখতে স্যার। পাচ্ছ না, 3 প্লাস এবং 2 অর্থাৎ 2 মানে অক্সিডেশন স্টেট, আয়রনের অক্সিডেশন স্টেট 3 এবং 2 এর ভিতর যে ইকুইলিব্রিয়াম লাইন, এই যে এটাই হচ্ছে সেটা। এবং এই ইকুইলিব্রিয়াম লাইনের উপরে আয়রন 3 প্লাস অক্সিডেশন স্টেটটা হচ্ছে স্টেবল, আর নিচে হচ্ছে 2 প্লাসটা জি স্যার, বুঝতে স্টেবল। পেরেছি। এখান থেকে আসলে যেখানে দেখো। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন বুঝতে পেরেছো এটা? ওই যে যখন 13.2, তার মানে 13.2 এর লাইনের উপরে যেটা সেটা হবে 3 প্লাস স্টেবল, আর 2 নিচে প্লাস হচ্ছে স্টেবল। 2 প্লাসটা জি স্টেবল। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইটস মাই প্লেজার। ওকে, এখন আমরা যাব আরেকটা। হ্যাঁ, গুড। এখন আমরা আরেকটা আসলাম, লোকেট এট দ্য বাউন্ডারি আয়রন 2 প্লাস এবং ফেরিক হাইড্রোক্সাইড। দ্যাট মিন্স এখানে আয়রন 2 প্লাস হচ্ছে এটা, আর ফেরিক হাইড্রোক্সাইড হচ্ছে এটা। এদের বাউন্ডারিটা আমরা দেখবো। তাহলে এই কোয়েশনটা হচ্ছে এটাই, দেখো এই ফেরিক হাইড্রোক্সাইড আর আয়রন 2 প্লাস। এখানে হচ্ছে আমার কে ভ্যালু আছে, তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে। এটা সমান আমরা জানি কি প্রোডাক্ট ওভার রিঅ্যাকট্যান্ট, যেহেতু এখানে দুটো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন প্লাস, সেজন্য 2টা পাওয়ার হিসেবে গেল। আর এখানে ভ্যালুটা পুট করা হয়েছে, এখান থেকে আগের মতো সেম পিএস ইকুয়াল টু কি পেলাম, 8.95 পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে পিওর অ্যাসিড বেস রিঅ্যাকশন। তার মানে পিএস ইকুয়াল টু 8.95, তাহলে এটা আমার অবশ্যই কত দূর যাবে, পিএস থেকে এই যে 8.95 এই পরিমাণ, হ্যাঁ এখানে আসবে, এবং এই যে এখানে এই বরাবর সেটা কি হবে, ভার্টিক্যাল লাইন হবে, এই রেড লাইনটা। হ্যাঁ, তার মানে এই এ লাইন। এই লাইনে কি করবে, আয়রন 2 প্লাস এবং ফেরিক হাইড্রোক্সাইড এটা কি থাকবে, ইকুইলিব্রিয়াম স্টেটে থাকবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ পিএসসি ভ্যালু এখানে হচ্ছে अराउंड 8.95, এই যে 11 এখান থেকে এই যে এইভাবে লাইনটা ড্র করা হয়েছে এই ইকুয়েশন থেকে। হ্যাঁ, x ইকুয়াল টু যেহেতু পিএসসি ভ্যালুটা পিএসটাকে আমরা কি করছি, x হিসাবে ডিনোট করছি, হ্যাঁ x অ্যাক্সিস। তার মানে x ইকুয়াল টু 8.95, সেটা অবশ্যই এই x ইকুয়াল টু 8.95 মানে কি, তার মানে ওই লাইনটা ওই ইকুয়েশন দিয়ে যদি আমরা লাইন করি সেটা কি হবে, y এর সমান্তরাল হবে। এগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়েছো। ওকে, ফাইন, মানে এটা বুঝতে পেরেছো, সেম। এরপর আমরা আরেকটা যাই। তাহলে আমরা দেখো এই লাইনটা পেয়েছি, এই লাইনটা পেয়েছি, এই লাইনটা পেয়েছি এবং এই লাইনটা পেয়েছি। ওকে, ফাইন। এখন আমরা look at the iron 2 plus এবং ফেরিক হাইড্রোক্সাইড বাউন্ডারি, তার মানে এটা Fe2 প্লাস এবং ফেরিক হাইড্রোক্সাইডের যে বাউন্ডারি সেটা আমরা দেখব। তাহলে এটার জন্য যে ইকুয়েশন, এই দুইটা স্পেসিস নিয়ে যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে কত, এই যে এখানে ইকুয়েশনটা হচ্ছে কি, এই যে এটাই এই ইকুয়েশনটা, তাই না? দেখো আয়রন, এই যে ফেরিক হাইড্রোক্সাইড, আর এখানে হচ্ছে কি আয়রন 2। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে 4 নাম্বার ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ননস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করি। দেখো সবগুলো কিন্তু ননস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করছি। পি ইকুয়াল টু পি নট, যেটা হচ্ছে আসলে আমাদের 13.2 প্লাস লগ, হ্যাঁ এই জিনিসটাই দেখো Fe3 প্লাস এবং Fe2 প্লাস আসলো। তোমরা এখানে বলতে পারো স্যার এখানে প্রোডাক্ট তো হচ্ছে স্যার এটা Fe2 প্লাস এবং এখানে হচ্ছে এটা, তাই না? তাহলে এখানে এখানে এটা আমরা যে রিঅ্যাকট্যান্ট যেটা আছে, রিঅ্যাকট্যান্ট তো স্যার আমরা এটা দেখতে পাচ্ছি না, Fe3 প্লাস। হ্যাঁ, এখানে তো আমাদের আছে ফেরিক হাইড্রোক্সাইড। হ্যাঁ, সেটা কোত্থেকে আসলে Fe3 প্লাসটা, আসলে এই ইকুয়েশনটা, এই যে Fe2 প্লাস এবং এখানে এটা দেখো, এটা এবং এর আগের ইকুয়েশনটা দেখো, দুইটা থেকে যদি আমরা কি করি, এটা থেকে এটাকে যদি আমরা কি করি, দেখো যে এটাকে যদি সামেশন করে বাদ দিয়ে দিই, দেখো যে ফেরিক হাইড্রোক্সাইড চলে যাবে, এটা চলে যাবে, 3 প্রোটন চলে যাবে, এটা চলে যাবে, 3 মোল ওয়াটার চলে যাবে, 3 মোল ওয়াটার চলে যাবে, আলটিমেটলি ইকুয়েশনটা হবে 1 নাম্বার ইকুয়েশনটা এসে দাঁড়াবে। দেখো 3 এবং 4 বুঝতে পারছো কি তোমরা সবাই? হ্যাঁ, জি স্যার। এর জন্য দ্যাটস ফাইন। হ্যাঁ, আলটিমেটলি 1 নাম্বার ইকুয়েশনটা আসবে, তার মানে হচ্ছে কি রিঅ্যাকট্যান্ট ডিভাইড বাই প্রোডাক্ট। আবার আয়রন 3 এর কনসেন্ট্রেশনটা হচ্ছে এখান থেকে আমরা পাবো, ওই যে আয়রন 3 এর যে কনসেন্ট্রেশনটা আমাদের যে লগ এর যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ এখান থেকে কিন্তু আসবে। হাইড্রোজেন 3, হাইড্রোজেন, হ্যাঁ আয়রন 3
তার মানে এই যে এটা এখানে দেখো কে, এই ইকুয়েশনের জন্য আমরা যদি কে ভ্যালুটা পুট করি, কে সমান হচ্ছে কি প্রোডাক্ট এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট। এই যে Fe3+ আর তিনটা প্রোটন এর ইকুয়াল, সো আয়রন 3+ এর কনসেন্ট্রেশন K ইকুয়াল টু দিস। তো K এর ভ্যালু হচ্ছে এখানে এটা দেওয়া আছে, এখান থেকে হাইড্রোজেন H3+, এখান থেকে আমরা নিয়ে আসলাম আয়রন 2+ এর কনসেন্ট্রেশন অফ কোর্স সেম 1 × 10⁻⁵। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো বসিয়ে এখানে কে ভ্যালু আছে, কে ভ্যালুটা বসিয়ে যে ইকুয়েশনটা পেয়েছি সেটা হচ্ছে P = 22.2 - 3 pH। দ্যাট মিন্স এই রিঅ্যাকশন বোথ অ্যাসিড বেস, কারণ এখানে pH ও আছে এবং PO আছে, হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ রাইডক্স। তার মানে এটা কোনো স্ট্রেট লাইন হবে না, এটা একটা স্লপ হবে। এবং স্লপটা কিভাবে বের করে এর আগে তোমাদের আমি দেখিয়েছি, হ্যাঁ, যেটা হচ্ছে কি ওই যে -59.2 মিলিভোল্ট ডিভাইডেড বাই pH, এর সাথে হচ্ছে কি নাম্বার অফ প্রোটন ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন। হ্যাঁ, এখন এই যে ইকুয়েশনটা সেটাতে হচ্ছে এটা হচ্ছে y = mx + c। এই ইকুয়েশন এগুলো তোমরা পড়েছো, হ্যাঁ, এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো বাবা। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের যদি হয় x আর y, এটা হচ্ছে y = mx + c, এই টাইপের একটা ইকুয়েশন। m টা হচ্ছে স্লোপ আর c টা হচ্ছে y ইন্টারসেপ্ট, তার মানে y অংশ থেকে g অংশটা কেটে নিয়ে যায়। এখানে m টা হচ্ছে পজিটিভ স্লোপ, সেজন্য এটা এই দিক ভাবে গেল। কিন্তু এখানে আমাদের y হচ্ছে দিস p আর x হচ্ছে ph, আর এখানে m হচ্ছে -3। দ্যাট মিন্স -3 মানে আমাদের স্লোপ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ মানে এটা কি হবে, এদিক দিয়ে আসবে, এদিকে যাবে না কিন্তু এদিক দিয়ে আসবে, অপোজিটে। এই যে এই জন্য রেড লাইনটা এইভাবে করে আসলো। এখন ওকে, স্লোপ এখানে বেশি -3, এবং এটা কি করবে, সি এর ভ্যালু হচ্ছে 22.2। তার মানে এটা কি করবে, এই যে এখান থেকে দেখো এটা যদি এইভাবে করে আমি এক্সট্রাপোলেট করি, দেখো যে এখানে গিয়ে ওই যে উপরে গিয়ে 22.2 অংশ থেকে কেটে নেবে। এই যে শেপ অফ দিস কার্ভ ইজ ইম্পর্টেন্ট। তোমরা তো বলছো স্যার এটা এদিক দিয়ে এখান দিয়ে তো চলে যেতে পারতো, স্যার এটা তো 5 এর ভিতর দিয়ে চলে যেতে পারতো, কেন ওদিক দিয়ে গেল? কারণ এই ইকুয়েশন থেকে আসলো। হ্যাঁ, সি ভ্যালু হচ্ছে 22.2, এখানে আমার 20 পর্যন্ত আছে, তার মানে এটাকে যদি আমি এইভাবে যদি এক্সট্রাপোলেট করি দেখবো যে এটা কত দিয়ে যাবে, 22 দিয়ে যাবে, অর্থাৎ পি থেকে 22.2 অর্থাৎ y অ্যাক্সিস থেকে কেটে নিয়ে যাবে, এবং এই স্লপটা একইভাবে কি হবে, -3 হবে। হ্যাঁ, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, কেন এটা এমন হলো, এই যে কার্ভের যে শেপ, হ্যাঁ, এটা কেন এই স্লপে হলো, এদিকে কেন আসলো না? হ্যাঁ, কারণ ওই যে বললাম 22.2 দিয়ে কেটে নিয়ে যাবে, তার মানে এইভাবেই স্লপটা হবে -3 ওয়াই অংশ থেকে। বাট এটা হচ্ছে স্লপ হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভের জন্য এইভাবে চলে আসলো। হ্যাঁ, এটা নেগেটিভ স্লপ। পজিটিভ হলে সেটা এবার এদিক দিয়ে চলে যেত, এই যে এইভাবে উপর দিয়ে এখান দিয়ে চলে যেত। এইভাবে করে 22 দিয়ে কেটে নিয়ে এটার মতো করে 22 দিয়ে কেটে নিয়ে যাবে, যেহেতু স্লপ হচ্ছে -3 নেগেটিভ, এই জন্য এইভাবে চলে আসলো। দ্যাটস ফাইন, এটা বুঝতে পেরেছো? দেখো আমরা সবগুলো লাইন, এই যে এ লাইনটা আসলো, এবং এই যে ইন্টারসেক্ট করেছে ওইটা দিয়ে চলে যাচ্ছে, এবং সোজা যদি আমরা বাড়াই এক্সট্রাপোলেট করি সেটা আসলে যাবে 22.2 দিয়ে। থ্রিটা এখানে কি কোনো রোল নাই 3 এর? আর 3 কোনটা ইকুয়েশন? -3 pH হ্যাঁ হ্যাঁ, এই অবশ্যই। থ্রিটা। একদম -3 হচ্ছে তোমার স্লপ, ওই যে স্লপ যেটা -3 এটা হচ্ছে তোমার কি m, এখানে m এর ভ্যালু হচ্ছে -3 না, কারণ x হচ্ছে pH, -3 হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্লপ, এবং এটা কিন্তু এখান থেকে আসলে স্লপ সমান আমরা কি জানি, tan থিটা। এগুলো জানো, tan থিটা যদি এখানে বসাও এটা -3, এর জন্য এখানে স্লপটা এই -3 এর জন্য এই কার্ভটা কতটা কি হবে, স্টিপার হবে না শ্যালো হবে, কত বাঁকবে সেটা কিন্তু ডিপেন্ড করে এটা স্লপ -3 এর উপর। এর পরটা যখন আমরা দেখবো তখন বুঝতে পারবে, এই যে এই কার্ভটা। হ্যাঁ, দেখো এখনই বলো তো তোমরা, এই যে একটা কার্ভ এটা দেখতে পাচ্ছ, আয়রন 2+ এবং ফেরিক হাইড্রোক্সাইডের যে রেড লাইন, এবং এটার সাথে যে আরেকটা লাইন আছে, হ্যাঁ, এটাও কিন্তু সেম। এখন বলতো কোনটা স্লপ বেশি? নিচেরটা। নিচেরটাই, মানে নেগেটিভ দিকে বলছি, তোমার নেগেটিভ সহ কোনটার বেশি? হ্যাঁ, তুমি হয়তো এটাকে যদি নেগেটিভ সাইন দিয়ে হিসাব করে হয়তো পড়েছি, নেগেটিভ দিয়ে মনে করো m = এখানে কিন্তু আমার -3 আছে, হ্যাঁ, সেখানে যদি আমার -1 হয় সেটাকে যদি আমরা নেগেটিভ বলি, অবশ্যই -1 হচ্ছে কি -3 এর চেয়ে
কি বেশি, ওই যে সংখ্যা দেখায়, তাই না, ওইভাবে। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখো, তার মানে এইটা যদি -3 হয়, এটা কি হতে হবে? হুম, তোমাদের কি বললাম এই ইকুয়েশনটা, আচ্ছা পরে যাচ্ছি এটাতে। এই যে তোমাদের স্লপটা কেন স্যার এইভাবে গেল সেটা বোঝাচ্ছে, যে এখানে কিন্তু এটা আছে, এটা হচ্ছে স্লপ। আচ্ছা তারপর আমরা একটু দেখি আয়রন 2+, এটা শেষ করে আমি বুঝাবো এই জিনিসটা আবার। আয়রন 2+ এবং আয়রন হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইডের ভিতর যে বাউন্ডারি, হ্যাঁ সরি, এটা হচ্ছে কি এই দুটো বাউন্ডারি। হ্যাঁ, লুক এট দ্য ফেরিক হাইড্রোক্সাইড, কারণ আমরা আর এটা রেখেছি, এখন হচ্ছে এটা ফেরিক হাইড্রোক্সাইড এবং ফেরাস হাইড্রোক্সাইডের ভিতর যে বাউন্ডারি সেটা দেখবো। সেটা ওই যে সেম ইকুয়েশনটা হচ্ছে, দেখো এই দুইটা স্পিসিস আছে কোথায়, এই 5 নাম্বার ইকুয়েশনে। হ্যাঁ, এবং এখান থেকে আগের মতো করে পিএ ভ্যালুটা আমরা বের করে নিয়েছি। হ্যাঁ, ওই সেম। এবং এটা দেখো যে এই রিঅ্যাকশন হচ্ছে, যেহেতু প্রোটনও আছে ইলেকট্রনও আছে, তার মানে এটা অ্যাসিড বেস অ্যাজ ওয়েল এজ রেডক্স। এবং পিএ সমান পেলাম কি 4.3 মাইনাস পিএস। হ্যাঁ, সেম জিনিস এখানে বলো তো, স্লপ কত? -1 পারফেক্ট। তাহলে দেখো এর আগেরটা কত ছিল? -3 একদিকে দেখো, এর জন্য দেখো এটা -3, আর এটা দেখো কি হয়ে গেল -1। ওই যে তোমাদের বললাম, যদি তুমি এটা বলো যে আসলে এটার চেয়ে তো এটা একটু শ্যালো, স্টিপার চেয়ে এটা শ্যালো, তুমি যদি -3 -1 এটাকে একসাথে ধরো, সেক্ষেত্রে দেখো কম বেশির জন্য এটা হয়ে কি হলো, এই জিনিসটা, হ্যাঁ এটার চেয়ে এটা হচ্ছে মোর স্টিপার, বুঝতে পারছো কি? এবং এই ইন্টারসেপ্ট কত হবে, সিভিল হচ্ছে কত 4.3, তাই না? তাহলে দেখো এই কার্ভটাকে যদি আমি এক্সট্রাপোলেট যদি করি, এখানে দেখো এটাকে যদি এবার সোজা নিয়ে যায়, এই দেখো 4.3 अराउंड 5 এ নিয়ে দিয়ে যাবে না এটা, কারণ এই লাইনটা হচ্ছে সেম রিডিউসিং লিমিট অফ যে ওয়াটার এর সাথে প্যারালাল করে এই যে 4.3 দিয়ে যাচ্ছে, তার মানে পি থেকে 4.3 কেটে নিয়ে যাচ্ছে। তুমি চাইলেও এই পয়েন্টে, মানে এই পয়েন্ট থেকে এই দেখো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে গেলে তুমি চাইলেও এই লাইনটাকে তো স্ট্রেট লাইন, তুমি কোনোভাবে এভাবে বাঁকায় তো নিয়ে যেতে পারবে না, এই লাইনটা অবশ্যই এইখান দিয়ে যাবে। স্লপটা এইভাবে হবে। হ্যাঁ, তারপরে এদিক থেকে যেটা আসলে এটা ইন্টারসেক্ট করে এখান দিয়ে যাবে এক্সট্রাপোলেট করলে। এটা কি বুঝতে পেরেছো সবাই কিভাবে এই কার্ভগুলো আমরা করলাম, আয়রনের 4 বেস ডায়াগ্রামটা ড্র করলাম? ইটস ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ফাইন, থ্যাংক ইউ। তোমরা যে এটা বুঝতে পেরেছো এই জন্য আমার আই এম রিয়েলি হ্যাপি। ইটস ভেরি একটা, এটা ইলেকট্রোকেমিস্ট্রির একটা অনেকটা কঠিন জিনিস, যে তোমরা এত সহজে বুঝতে পেরেছো যে লাইনগুলো কিভাবে ড্র করতে হয়। স্যার এখানে মনে আমাদের মনে রাখতে হবে, এখানে মনে রাখার কিছু নেই, ইকুয়েশন সবগুলো ভ্যালু দেওয়া আছে, ইকুয়েশন বের করে করে ওই হিসাবে একটু কমন সেন্স ইউজ করে, আমি যেভাবে বললাম, হ্যাঁ একটু কমন সেন্স করে নিজেরা করতে হবে। তোমাদের যদি পরীক্ষায় যদি আসে, কেউ যদি এইটাকে যদি বরাবর যাবে, দেখো এটা এমন ভাবে যেতে হবে যে 4.3, এটা এমন ভাবে যাচ্ছে যে 22.2, ওইখান থেকে যদি একটু এমন হয় যে বেশি ডেভিয়েশন করে তোমরা দিয়ে দিচ্ছ, তখন আমি বুঝবো যে তোমরা বুঝে ড্র করো নাই, আর সবকিছু ঠিক থাকলেও আমি 0 দিয়ে দেবো, পরীক্ষা আসবে। হ্যাঁ, এবং আমি দেখবো যে কোন দিক দিয়ে গেছে, হ্যাঁ এটা যাতে তোমরা জানো এই যে 4.3, হ্যাঁ এই যে এটা ওয়াই ইন্টারসেপ্ট থেকে 4.3 অংশ কেটে নেবে, ওয়াই হচ্ছে এখানে পি ভ্যালু, তার মানে এটা অবশ্যই সোজা এদিক দিয়ে যাবে, যেভাবে এক্সট্রাপোলেট করলে হ্যাঁ অ্যারাউন্ড 4.3 দিয়ে যাবে। তুমি যদি এখন এটাকে যদি এখানে 5 না দিয়ে যদি ভ্যালু যদি কেউ 10 বসিয়ে দাও, তাহলে আমি বুঝবো যে স্টার, তোমরা আন্দাজে করেছো। ওকে ফাইন। এখন এই 4 বেস ডায়াগ্রাম থেকে আমরা আসলে কি, এটা হোয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, আমি বলছিলাম যে কি, দেখো এখানে এই যে এরিয়াটা, উপরে যে এরিয়াটা, এই এরিয়াতে হচ্ছে কি আয়রন 3+টা হচ্ছে কি স্টেবল, উপরে, আর এখানে হচ্ছে কি আয়রন 2+ স্টেবল। হ্যাঁ, আয়রন 2+ মানে কি, আয়রনের অক্সিডেশন স্ট্রেস হচ্ছে +2, আর এখানে হচ্ছে +3। আর এই এরিয়াতে ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সলিড, তোমরা জানো ফেরিক হাইড্রোক্সাইড সলিড, এই সলিড ফর্মটা স্টেবল। এবং এই এরিয়াতে দেখো এটা হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সলিড, এই অংশটা এটা হচ্ছে কি স্টেবল। এগুলো স্টেবল। দেখো, এবং তোমরা জানোই করোশন নামে একটা জিনিস আছে। হ্যাঁ, করোশন তোমরা, করোশন মানে কি, কোন একটা মেটাল যদি, এলিমেন্টাল যে মেটাল যদি কি হয় আয়নিক স্টেটে চলে যায়, তখন আমরা বলি কি এরা করোডেট হয়ে যাচ্ছে।
তার মানে আয়রন এর যদি স্টেবল স্টেজ গুলো এখানে যদি Fe3+ আর Fe2+ হয় এই রিজিয়নে থাকে, তখন আমরা বুঝবো যে আয়রনের কি হচ্ছে, কোরোশন হচ্ছে। ওকে, কি হচ্ছে, কোরোশন হচ্ছে। তাহলে এগুলো আমরা একটু দেখি, এখান থেকে কিন্তু আমরা বুঝছি। আমরা একটু ডিটেইলস দেখি ফোরবেস ডায়াগ্রাম থেকে কিভাবে এই কোরোশন নিয়ে আমরা দেখতে পারি। সেম জিনিস আগের মতোই। এই যে পিএস ডায়াগ্রাম আয়রনের, সেখানে দেখো কি অক্সিডেশন স্টেট অফ আয়রন 0 +2 and +3 আর রিপ্রেজেন্টেড অন দ্য ডায়াগ্রাম। 0 কোনটা, ওই যে আয়রন যেটা এস, সলিড আয়রন, এটারও তোমরা জানো সলিড এলিমেন্টাল যদি হয় সেক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে 0। আর এখানে Fe2+ 2 স্টেট, আয়রন 2 স্টেটে আছে, আর এখানে Fe3+ হচ্ছে 3 হিসেবে আছে আয়রন। ওকে, ফাইন। The stability region for the oxidized iron state are shown only within the stability region of iron. দেখো আয়রন 3+ যে অক্সিডাইজড আয়রন, এখন দেখো এই আয়রন থেকে এলিমেন্টাল আয়রন, আয়রন যদি অক্সিডাইজড হয় সেক্ষেত্রে কি হবে বলতো, আয়রন যদি অক্সিডাইজড হয় সেক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা, অক্সিডেশন সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, পারফেক্ট। তার মানে এখানে আয়রনের এলিমেন্টাল হচ্ছে 0, অক্সিডাইজড স্টেট মানে কোনটা, আয়রন 2+ অর আয়রন 3+। ওকে, এবং দেখো, এবং এটা কেন যদি তুমি হিসাব করে এটাকে যদি বলো আয়রন +2 আর -2, তাহলে দেখো এই ওয়াটারের যে স্টেবিলিটি রিজিয়ন, কারণ আমরা জানি যে ওয়াটার এ লাইন যেটাকে অক্সিজেন লাইন বলা হয়, এর উপরে ওয়াটার ভেঙে যাবে, ডিকম্পোজ হবে, এর নিচে যেটা হাইড্রোজেন লাইন, এর নিচে ওয়াটার ভেঙে যাবে, এই মাঝখানে যে অংশটাকে সেটাকে আমরা বলছিলাম কি ওয়াটার থার্মোডাইনামিক্যালি স্টেবল। দেখো এই থার্মোডাইনামিক্যালি ওয়াটার যেখানে স্টেবল সেখানে কি হচ্ছে, আয়রন তার এই যে স্টেবিলিটি, এই যে অক্সিডেশনের অক্সিডাইজড ফর্মে থাকছে। ওকে, ফাইন। এখন দেখো এই যে বিভিন্ন যে অক্সিডাইজড ফর্মে আছে আয়রন 2+ আর আয়রন 3, এবং এদের ভিতরে একটা কি আমরা দেখছি বিভিন্ন ভার্টিক্যাল লাইন দ্বারা কি আছে, এরা আয়রন 2+ আয়রন এখানেও আছে, এদের সাথে আবার কি আছে, ইকুইলিব্রিয়াম স্টেট করছে। তার মানে এগুলো হচ্ছে কি ইটস অনলি ডিপেন্ড অন এই যে ভার্টিক্যাল লাইনস গুলো, এই যে এখানে একটা লাইন আছে আমরা আগে দেখেছিলাম, এখানে একটা লাইন আছে ভার্টিক্যাল লাইনস হুইচ আর অনলি ডিপেন্ডেন্ট অন পিএইচ। তার মানে হচ্ছে কি, দেখো একই পটেনশিয়ালে এই যে দেখো মনে করো এখানে আয়রন 2+ আছে, দেখো +0.3, তার মানে আমি যদি এখানে যাই এবং পিএইচ যদি আমার কোন একটা ওয়াটারে পিএইচ যদি 4 হয় অথবা যদি 6 হয়, যেমন আমাদের যে ট্যাপ ওয়াটার, ট্যাপ ওয়াটারের পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 6, এগুলো একটু অ্যাসিডিক, যদি 6 হয় তাহলে আমি যদি এখানে উপর দিকে যাই আর যদি পটেনশিয়াল যদি +0.3 হয় তাহলে আমার স্টেবল হবে কি আয়রন 2+। এখন আমি পটেনশিয়ালটা চেঞ্জ করলাম না, যদি পিএইচটা কি হয় বাড়াতে থাকে, যখন পিএইচ আমার কি হবে মনে করো, দেখো এই 0.3 কে যদি আমি যখনই এখানে আনবো, এই পয়েন্টে চলে আসবো, যখন আমার পিএইচ অ্যাসিডিক থেকে যখনই অ্যালকালাইন হবে, 8 এর চেয়ে বেশি হবে, তখনই দেখো যে আমার কি হবে, স্টেবল স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে। একই পটেনশিয়ালে পিএইচটাকে চেঞ্জ করে আমি কি করতে পারছি, আয়রন 2+ থেকে আয়রন 3 তে নিয়ে আসতে পারছি, যেটা অর্থাৎ আয়রন 2+ মানে হচ্ছে অ্যাকুয়াস ইনসলুবল স্টেটে আছে, আর ফেরিক হাইড্রোক্সাইডটাতে এস দিয়ে, এস মানে কি সলিড ফর্মে আছে, সরি এটা হচ্ছে সলুবল স্টেটে আছে অ্যাকুয়াস, আর এটা ইনসলুবল মানে এটা হচ্ছে সলিড স্টেটে আছে। এটাকে তো আমরা বলি ফেরিক হাইড্রোক্সাইডটাকে আমরা কি বলি, রাস্ট। তোমরা বলো রাস্টিং পড়া, রাস্ট। সারা এই আমাদের যে পৃথিবী এটার স্ট্রাকচার হইতে আসলে আয়রন ক্রাস্ট, সেটা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। এটা কিভাবে হলো আমরা একটু দেখি। The plastic oxidation state is the only stable one in environment in which the oxidation level is controlled by atmospheric oxygen. তোমরা জানো আমাদের এই পৃথিবীর, তোমরা যতই দেখো বড় বড় পাহাড়গুলো দেখলে দেখবে যে লাল লাল মনে হচ্ছে, এগুলো আসলে সব ফেরিক হাইড্রোক্সাইড আয়রনের। কেন? কারণ এই যে স্টেবল যেটা, কোন এই যে আয়রন যে 3 যে অক্সিডেশন স্টেট যে স্টেবল হবে, যে আয়রন 2+ থেকে যে 3+ যে স্টেবল হবে, সেটা ডিপেন্ড করে এই যে অক্সিজেনের উপর, অ্যাটমসফেরিক অক্সিজেনের উপর। This is the reason the earth crust contain iron oxide, এই যে iron oxide, which developed only after the appearance of green plant, which are the sources of oxygen. তার মানে পৃথিবী এক সময় কিন্তু আমরা যে এখন পৃথিবীতে আমরা বলি যে আর্থের যে রাস্টিং, বিভিন্ন যে পাহাড় অনেক সময় আমরা থেকে কি আয়রন কালার দেখে, ফেরিক হাইড্রোক্সাইডের যে কালার,
এগুলো কিন্তু একসময় ছিল না। যখনই পৃথিবীতে কি হলো, গ্রিন প্ল্যান্ট আসলো, যখন গ্রিন প্ল্যান্ট কি করলো, অক্সিজেনটাকে ছেড়ে দিল, তখনই যে আয়রন গুলো ছিল, ইনসলুবল যে আয়রন গুলো ছিল, আয়রন 2+, তখনই এই যে আয়রন 3+, তখনই কি করলো, অক্সিজেনের ইন প্রেজেন্স অফ অক্সিজেন, অ্যাটমসফিয়ারিক অক্সিজেনের প্রেজেন্সে সেগুলো কি হয়ে গেলো, ফেরিক হাইড্রোক্সাইড হয়ে গেল। রাস্ট ফর্মে আমরা এখন পৃথিবীতে দেখতে পাচ্ছি। Again, iron is attacked by hydrogen ion to form hydrogen and iron 2. The latter then react with oxygen to form the various colored iron oxide that constitute the rust. তাহলে বলো, এই যে আয়রন আমাদের ইনিশিয়ালি আমাদের ছিল কি, আয়রন। তোমরা জানো, তোমরা যদি একটু বিগ ব্যাং থিওরি বা যেগুলো রিসেন্ট থিওরি বলা হয়, যে সেই স্টারের যে এক্সপ্লোরেশন, কসমিক এক্সপ্লোরেশনের মাধ্যমে যে প্রত্যেকটা এলিমেন্ট আসলে আমাদের বডিতে যত এলিমেন্ট আছে সবগুলো কিন্তু আসলে 13.7 বিলিয়ন ইয়ার্স ওল্ড। তুমি তোমার বয়স কত যদি কেউ জিজ্ঞাসা করবো, তুমি যদি বলো আই এম 13.7 বিলিয়ন ইয়ার্স ওল্ড, ইটস ট্রু। কারণ আমাদের বডিতে যত এলিমেন্ট গুলো আছে সবগুলো দিয়ে একই সময় সৃষ্টি হয়েছে। ওই সময়ে বিগ ব্যাং হওয়ার পর আস্তে আস্তে করে যে স্টার গুলো ফর্ম হলো, স্টার গুলো যখন ডাই করলো, সুপারনোভা এক্সপ্লোশন হলো, তখনই কিন্তু হেভি মেটাল গুলো হয়েছে। কারণ বিগ ব্যাং এর সময় একটা স্যুপ ছিল, প্রোটন, সাব অ্যাটমিক পার্টিকেল, দেন এখান থেকে তোমার আস্তে আস্তে এলিমেন্ট গুলো আসলো, ওইখান থেকে কিন্তু আয়রন গুলো আছে। সুপারনোভা বা নিউট্রন স্টার গুলো কোলিশনের মাধ্যমে এই হেভি মেটাল গুলো হলো, আয়রন। তাহলে এগুলো এলিমেন্টাল স্টেজে আছে আয়রন। কি করলো, এই আয়রন কি করে, এখানে দেখো এই যে নিচে যে আয়রনটা সেটা আবার আছে কোথায়, এই যে আমাদের যে ওয়াটারের যে স্টেবিলিটি রিজিয়ন, যে হাইড্রোজেন লাইন এর নিচেই আছে। কারণ আমরা জানি এই নিচে থাকা মানে কি, এখানে ওয়াটার কি হয়ে যায়, রিডিউসড হয়ে যায়। এই রিজন আমরা আগে পড়েছি, এই রিজনে ওয়াটার কি হয়ে যায়, রিডিউসড হয়ে যায়। ওয়াটার রিডিউসড হওয়া মানে কি, সে ইলেকট্রন নেয়। এই রিজিয়নে এই পিএইচ এবং এই পটেনশিয়ালে ওয়াটার হচ্ছে কি হাংরি ফর ইলেকট্রন। তখনই এই আয়রন কি করে, ওই ইলেকট্রন দুটো ছেড়ে দেয়। ছেড়ে দিলে ওয়াটার কি হয়, রিডিউসড হয়ে হাইড্রোজেন হয়। আর আয়রন যখন দুটো ইলেকট্রন ছেড়ে দেয়, তখন আয়রন কি হবে, এই আয়রন এলিমেন্টাল ফর্ম থেকে সে আয়রন 2+ হবে। সে এখান থেকে কি হলো, এই জায়গায় আসলো, আয়রন 2 হলো। এবং এই আয়রন 2 আবার কি করবে, যখন এখানে আমার কি আছে, অক্সিজেন আছে, ইন প্রেজেন্স অফ কি করবে, যে আমার অক্সিজেন, কারণ এদিকে যখন যাই আমরা এখানে দেখতে পাচ্ছি কি, দেখো যে এখানে ওয়াটার আবার কি হচ্ছে, তোমার এখানে রিডিউস হচ্ছে, এখানে অক্সিডেট হচ্ছে, এখানে অক্সিজেন আছে, ওয়াটার গ্রেটার দেন। তখন সে কি করলো, এখান থেকে সে আবার কি করতে পারে, এই আয়রন 2+ থেকে সে কি করলো, ফেরিক হাইড্রোক্সাইড এটা ক্রিয়েট করছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। এটাই আমরা রাস্ট হিসেবে দেখতে পাচ্ছি, রাস্ট ফর্ম করে। এবং বিভিন্ন কালারফুল ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড আর ফেরিক হাইড্রোক্সাইড এই ধরনের অক্সাইড গুলো কনস্টিটিউট করে, যেগুলোকে আমরা বলি রাস্ট। ওকে ফাইন, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে যে আমরা রাস্ট গুলো দেখতে পাই, আয়রন গুলো কিভাবে হলো, এলিমেন্টাল ফর্মে না থেকে কি হবে, এটা অক্সাইড অথবা হাইড্রোক্সাইড ফর্মে থাকলো। ওকে, তার মানে হচ্ছে এই যে ওয়াটারের যে রেডক্স পটেনশিয়াল বা ওয়াটার যে স্টেবিলিটি, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ফর আয়রন। কারণ আয়রন এখানে দেখো এলিমেন্টাল থেকে যখনই সে এই ফর্মে আসবে, তখনই আমরা বলি যে সেটা কি হয়ে গেল, অক্সিডাইজড হয়ে গেল। তার মানে এটা করোশন হচ্ছে বা আয়রন 3 হলো, করোশন হচ্ছে। তাহলে আমরা জানি এই করোশন ইজ নট গুড ফর সিভিলাইজেশন। হয়তো ওই সময়ের জন্য, আজ থেকে বিলিয়ন বিলিয়ন ইয়ার্স আগে এটা হয়তো ছিল, সেটাই হয়তো ঠিক ছিল। কিন্তু আজকে আমরা যদি কোনো আয়রন ইউজ করি, সেটা যদি ওয়াটারের সংস্পর্শে এবং অক্সিজেনের সংস্পর্শে যদি রাস্ট হয়ে যায়, ইজ নট গুড। কেন? কারণ এখন তোমরা জানো সারা পৃথিবীর যে শিপিং, সেগুলো হয় কি, সবগুলো শিপিং এর মাধ্যমে হয়, তাই না? এবং শিপিং তাকে বুঝো, এই যে জাহাজের মাধ্যমে। এবং এখানে তাকে জাহাজ মানে হচ্ছে এগুলো আসলে নাথিং বাট আয়রন বডি, আয়রন অর স্টিল বডি, ওয়াটার স্টিল অলসো আয়রন, কোর হচ্ছে কি, মেন হচ্ছে আয়রন। তাহলে এগুলি হচ্ছে আসলে এতে কনস্ট্রাকশন গুলো হচ্ছে আয়রন, এবং এগুলো কিসে, ওয়াটারের সংস্পর্শে থাকে, অ্যাজ ওয়েল এজ অক্সিজেন, অ্যাটমসফিয়ারিক অক্সিজেন অ্যাজ ওয়েল ডিজেল অক্সিজেনের সংস্পর্শে থাকে। তাহলে এগুলো রাস্টিং হয়ে যায়। এর জন্য দেখবে যে তোমরা যত এগুলো আছে, ওরা কি করে পেইন্ট করে, রাস্টিংটাকে প্রোটেক্ট করার জন্য। এগুলো আমরা পরে আসতেছি এখানে। ওকে, মানে এগুলো ফোর বেস ডায়াগ্রাম থেকে আমরা আসলে বুঝতে পারি কোরোশন, এবং কোরোশনটাকে কিভাবে আটকাতে পারবো সেটাও আগে প্যাসিভেশন যে জিনিসগুলো বলা হয়, কোরোশনটাকে কিভাবে
রেজিস্ট করতে পারবো। আমরা আমরা কোনোদিনও কেউ কোনোদিনও কোরেশনটাকে জিরো করতে পারে না। হ্যাঁ, জিরোতে নিয়ে আসতে পারবে না, তবে ওই মিনিমাইজ ইট। কোরেশন হবে, বাট ইট উইল বি স্লোলি, নট ফাস্টার। হ্যাঁ, আমরা সার্ভিস এখানে তোমাদের বলা হয়েছে এই জায়গাতে। হ্যাঁ, আমি এখানে হয়তো বলেছি যে আয়রন এবং আদার যে মোস্ট ইম্পর্টেন্ট যে মেটাল গুলো, they are thermodynamically unstable in air saturated water. দেখো, air saturated water where the potential of the solution is close to the oxygen line in the Forbes diagram. Here the spontaneous reaction are, দেখো, elemental iron থেকে সেটা অক্সিজেনের সংস্পর্শে সে কি হয়ে গেছে, ফেরিক, হ্যাঁ, আয়রন প্লাস অক্সিডেশন স্টেট এন্ড ওয়াটার প্রডিউস করছে। ওই যে এখানে যেমন এই জিনিসগুলো ছিল, এই যে আমাদের এয়ার স্যাচুরেটেড এনভায়রনমেন্টে সে কি হচ্ছে, কোরেশন হয়ে যাচ্ছে। Fe3, এই যে Fe2 থেকে Fe3 হচ্ছে। হ্যাঁ, তার মানে এটাও কোরেটেড ফর্ম, এটা কোরেশন। কিন্তু আমরা এই আয়রন এটাকে থেকে যদি এখানে যাই তাহলে এটা কোরেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মোর। তাহলে আমরা কি করতে পারি, কোরেশনটাকে কিভাবে আটকাতে পারি সেটা একটু দেখি। ফাইন, কোরেশন এন্ড প্যাসিভেশন দেখো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের যে এখন মনে করো এই জিনিসগুলোতে ইম্পর্টেন্ট যে মেটাল গুলো আমরা ইউজ করছি। হ্যাঁ, ইটস অ্যাকচুয়ালি সাউন্ড ব্যাড ফর আওয়ার ফ্রেন্ড আয়রন। হ্যাঁ, দেখো যে যে এখানে কোরেশন, কারণ কোরেশন আমাদের আয়রন আমাদের দরকার, যেটা হচ্ছে এলিমেন্টাল ফর্মে থাকবে। যদি কোরেশন হয় তাহলে ইটস নট গুড ফর দ্য আয়রন। হ্যাঁ, কারণ আয়রন ইজ আওয়ার ফ্রেন্ড, তোমরা জানো। যত কিছু আছে তোমাদের সব কিছুতে বেশিরভাগ হচ্ছে আয়রন। আনস্টেবল ইন ওয়াটার নো ম্যাটার হোয়াট দ্য পিএইচ অর পটেনশিয়াল। হ্যাঁ, দেখো যে এটা পিএইচ অর পটেনশিয়াল যা হোক না কেন, আয়রনটা কি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে। Given enough time it will all turn into rust. ওই যে বললাম বিলিয়ন ইয়ার্স ধরে দেখো যে আয়রন গুলো, যে কোর আয়রন গুলো যে ছিল সেগুলো কি হয়ে যাচ্ছে, এলিমেন্টাল আয়রনটা আমাদের কি হয়ে গেল, রাস্ট হয়ে গেল। হ্যাঁ, বিভিন্ন আয়রন অক্সাইড আর আয়রন হাইড্রোক্সাইড হয়ে গেল। ওইখান থেকে কিন্তু আবার আমরা কি করছি, আয়রন গুলোকে ওই মাইন থেকে মাইনিং করে আয়রন গুলো এলিমেন্টাল আয়রনে নিয়ে আসতেছি। But iron and other active metals can corrode or can be established against corrosion depending on the condition. তাহলে এই যে পটেনশিয়াল এবং পিএস এর উপর ডিপেন্ড করে আয়রন এবং আদার অ্যাক্টিভ মেটাল কি হতে পারে, কোরেশন হতে পারে, অথবা আমরা কি করতে পারি, সেটাকে কোরেশনটাকেও কি করতে পারি, প্রোটেক্ট করতে পারি, রেজিস্ট করতে পারি, যেটাকে কোরেশন রেজিস্ট্যান্স কে বলা হয় প্যাসিভেশন করা। হ্যাঁ, প্যাসিভেশন করতে পারি, এটা ওয়ান অফ দ্য টেকনিক। Because our civilization is dependent on the use of active metals such as iron, aluminum, zinc, titanium, chromium for practically everything. It is important to understand this, and we can do so by referring to the Forbes diagram. এবং এই Forbes diagram থেকে আমরা কিভাবে করতে পারি সেটা এখন আমরা একটু দেখব। দেখো, the corrosion of iron even or other active metal like aluminum is indeed repeat in parts of the Forbes diagram where the element is oxidized to a soluble ionic product such as iron 3+ or aluminum এর ক্ষেত্রে aluminum 3। দেখো, এই যে আয়রন 3+ যখনই হচ্ছে, আয়রন 3, আয়রন 2+, এগুলো হচ্ছে কি তোমার, হ্যাঁ, এগুলো অক্সিডাইজড ফর্ম, আয়রনের অক্সিডাইজড ফর্ম। ওকে, এবং এগুলো হচ্ছে সলেবল, অ্যাকুয়াস স্টেটে থাকে। However, the solid form such as ferric hydroxide, এখানে দাও ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক অক্সাইড, হ্যাঁ, or যখন অ্যালুমিনিয়ামের বেলায় অ্যালুমিনিয়াম অক্সাইড form a protective coating on the metal that greatly impedes the corrosion reaction, and this phenomenon is called passivation. তোমরা জানো প্যাসিভেশন হচ্ছে কি, আসলে একটা লেয়ার, অক্সাইড লেয়ার ফর্ম করে, যে মেটাল বলবো, যদি আয়রন বলি আয়রনের অক্সাইডের একটা লেয়ার, দ্যাট মিন ফেরিক অক্সাইড। যদি অ্যালুমিনিয়াম মেটাল হয় তাহলে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের একটা অক্সাইড, মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা ফিল্ম তৈরি করে, এবং ফিল্ম তৈরি করলে কি হয়, যেহেতু সারফেসে এই ফিল্মটা তৈরি হয়, কোরেশন রেটটা কি হয়, কমে যায়। ইটস দ্য স্লো প্রসেস। হ্যাঁ, এটা কোরেশন রেটটা কমে যায়, একদম জিরো হয়ে যায় না। হ্যাঁ, অর্থাৎ এটা প্যাসিভেশন, এটা কমে যায়। এখান থেকে আসলে যাই হোক, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিএস এবং পটেনশিয়ালের যে ডায়াগ্রামটা আছে, পটেনশিয়াল পিএস ডায়াগ্রাম। দেখো, আয়রনের যে অংশটা আছে, রেড অংশটা, আয়রন 2+ এবং আয়রন 3+, হ্যাঁ, এই দুইটা যদি থাকে, অক্সিডাইজড ফর্মে যদি আয়রন থাকে, এগুলো হচ্ছে সলুবল ফর্ম, এবং এখানে হচ্ছে আমার কি হবে, কোরেশনটা হবে। হ্যাঁ, দ্যাট মিন্স পিএস যদি তোমার দেখো এখানে যদি অ্যাসিডিক হয়, মোর অ্যাসিডিক হয়। এবং যদি পটেনশিয়াল গুলো দেখো জিরো, হ্যাঁ, দ্যাট মিন্স
হাইড্রোজেনের চেয়ে যদি মোর হয়, হ্যাঁ, যাদের কোনো এলিমেন্ট পটেনশিয়াল হাইড্রোজেনের লাইন হচ্ছে এদিক দিয়ে গেছে, হ্যাঁ, পার্টিকুলারলি এখানে চেয়ে যদি বেশি হয়, হ্যাঁ, তখন আমার কি হচ্ছে, কোরোশনটা হচ্ছে। তাহলে এখন আমরা কি করতে পারি সেটাকে দেখো, এখান থেকে আমরা আয়রনের যদি এই আয়রনের যে 2+টা হলো, এই যে ইলেমেন্টাল আয়রন থেকে যদি আয়রন 2+টা হয়, এই আয়রন 2+ থেকে যদি আর আয়রন 3+ থেকে যদি আমরা কি করতে পারি, একটা যদি আয়রন ফেরিক অক্সাইডের এই জন্য যদি একটা কি করতে পারি, ফিল্ম যদি তৈরি করতে পারি, হ্যাঁ, একটা স্টেবল স্পিসিস, কারণ এগুলো স্টেবল, এগুলো সলিড, এগুলো হচ্ছে সলুবল আয়রন স্পিসিস থেকে যদি in presence of limited oxygen, in presence of limited অক্সিজেনের উপস্থিতি যদি আমরা কি করতে, একটা ফিল্ম তৈরি করতে পারি, ফেরিক অক্সাইড or Fe3O4, তখন কি করবে, এই ফিল্ম গুলো, এই লেয়ার গুলো কি হবে, আয়রনের গায়ে লেগে থাকবে, ফলে এই অক্সিজেন as well as ওয়াটার গুলো কি হবে না, ডিরেক্টলি আর আয়রনের এলিমেন্টাল আয়রনের সংস্পর্শে আসবে না, তার মানে কোরোশন রেটটা কমে যাবে। এর জন্য এই অংশটাকে, গ্রিন অংশটাকে আমরা বলছি কি, পেসিভেশন। পেসিভেশনকে অনেকে অ্যানোডিক পেসিভেশন বলা হয়, কারণ কেন, তোমরা জানো যে কোরোশন হচ্ছে কি অ্যানোড, অ্যানোডে হচ্ছে কি, তোমরা ইলেকট্রোকেমিস্ট্রি যদি পড়ো, আমরা জানি এখানে দুটো থাকে, একটা হচ্ছে ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে হয় কি অক্সিডেশন, অক্সিডেশন মানে এটা কোরোশন হচ্ছে, অ্যানোডে হয় অক্সিডেশন, ক্যাথোডে হয় হচ্ছে তোমার রিডাকশন। অক্সিডেশন মানে আসলে হচ্ছে কি তোমার কোরোশন হচ্ছে, তাহলে এর জন্য এটাকে বলা হচ্ছে আমাদের অ্যানোডিক পেসিভেশন। তার মানে এই যে এলিমেন্টাল যে আয়রন, সেখান থেকে আয়রন 2+ থেকে আমরা একটা লেয়ার ফর্ম করে দিচ্ছি, ফেরিক অক্সাইড, এবং সেটা হবে কি ইন প্রেজেন্স অফ তোমার হবে কি লিমিটেড, হ্যাঁ, রিলেটিভলি লিটল অক্সিজেন। যদি খুব বেশি অক্সিজেন হয় সেক্ষেত্রে কিন্তু সেটা না, খুব বেশি না, লিমিটেড অক্সিজেন। এবং এটা হচ্ছে যখনই আমাদের পটেনশিয়ালটা হবে কি, হাইড্রোজেন লাইনের যে পটেনশিয়াল সেটা যদি কাছাকাছি হয়, যেমন এই যে এখানে হাইড্রোজেন লাইন হচ্ছে এটা ডট লাইন, এই লাইনের পটেনশিয়াল যদি হয়, এই যে এই লাইনের যে পটেনশিয়াল, হাইড্রোজেন লাইনের যে পটেনশিয়াল, এই পটেনশিয়ালে যদি লিমিটেড অক্সিজেন যদি থাকে, সেক্ষেত্রে আমার কি হয়, আয়রনের যে সলুবল যে স্পিসিস গুলো থাকে, সেখান থেকে আমরা কি পাই, ইনসলুবল অক্সাইড গুলো পাচ্ছি, এবং এটাই হচ্ছে কি পেসিভেশন হিসেবে কাজ করবে, হ্যাঁ, সারফেস গুলোকে। Okay, that means it will slower the oxidation process. Okay, এটা হচ্ছে পেসিভেশন। কিভাবে ক্যাথোডিক প্রোটেকশন আছে, এগুলো তোমরা পড়েছো, পেসিভেশন আর ক্যাথোডিক প্রোটেকশন আমরা করতে পারি পটেনশিয়াল চেঞ্জ করে। বা ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে কি, তোমরা এগুলো মনে আছে এর পরের স্লাইডে, এখানে সেম জিনিসটা বলেছি, আমি একটু পড়ি, কেউ না বুঝলে বলো। More generally, iron are passivated whenever they oxidize to produce a solid product. এই যে এটা সলিড প্রোডাক্টে যদি কি হয়, and corrode whenever the product is ionic or soluble. অর্থাৎ যদি একটা কি করে, একটা যে সলিড প্রোডাক্ট ফর্ম করে, তখন আমরা দেখব যে এরা কি হবে, এরা কি করবে না, পেসিভেটেড হবে। আর যদি আয়নিক স্টেটে থাকে, সলুবল, তখন এরা হচ্ছে কোরেটেড হবে। And this behavior can be summed up on the color-coded full-base diagram below. এই যেটা red region যেটা, সেটা হচ্ছে corrosion, আর green হচ্ছে একটা passivation. The red and green region represent condition under which oxidation of iron produces soluble and insoluble product respectively. এখানে দেখো oxidation হয়, এখানে কি হচ্ছে, soluble product হচ্ছে, আর এখানে insoluble product হলে passivation হচ্ছে। ওকে, তাহলে এগুলো আমরা ইউজ করি কোথায়, যাদের বলেছি আমাদের ক্যাথোডিক প্রোটেকশন, বা এই যে পেসিভেশন গুলো যে ইউজ করা হয়, সেগুলো হচ্ছে যে এগুলো জানো মনে হয়, এগুলো হচ্ছে লং শিপ। এখানে দেখো, ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে কি, কেউ কি জানো ক্যাথোডিক প্রোটেকশন, তোমরা পড়েছো এটা আগে কোরোশনে, কিভাবে কোরোশনটাকে প্রিভেন্ট করা যায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টেকনিক। তার মানে ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে কি, কোন একটা যে মেটালটাকে আমরা কি করতে পারি, ক্যাথোড হিসাবে কনসিডার, মানে ক্যাথোড হিসাবে কনভার্ট করতে পারি, হ্যাঁ, এন্ড বাই ডুইং দিস উই ক্যান প্রোটেক্ট অ্যাকচুয়ালি দিস মেটাল। তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাগবে, একটা স্যাক্রিফিশিয়াল মেটাল লাগবে, যেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, এবং ওইটাই হচ্ছে কি করবে, সেটাই আসলে কোরোডেট হবে। এই যে দেখো এখানে হাল, যে বড় বড় যে শিপ, এগুলো পাশে তোমরা যেটা
কতগুলো যেটা এই কালারটা রেড কালার, এখানে দেখা যাচ্ছে কিছু সিলভার কালার যেগুলো আছে, যেগুলো নিচে থাকে, এগুলো হচ্ছে আসলে তোমার হচ্ছে কি স্যাক্রিফিশিয়াল মেটাল। অর্থাৎ ক্যাথোডিক প্রোটেকশন দেওয়া হচ্ছে। এগুলো যখন পাইপলাইন গুলো যায়, আমাদের বিভিন্ন যে বড় বড় পাইপলাইন গুলো যায় নদীর ভিতর দিয়ে, মাটির নিচ দিয়ে এবং সাগর দিয়ে, পাইপলাইন গুলো, সেখানেও কিন্তু এই প্রোটেকশন, ক্যাথোডিক প্রোটেকশন গুলো করা হয়। অর্থাৎ মেটালটাকে কি করা হচ্ছে, ক্যাথোডে কনভার্ট করা হচ্ছে, যেখানে একটা অ্যানোডকে করা হয়, স্যাক্রিফিশিয়াল একটা মেটাল কি ইউজ করা হয় কোরের জন্য, আর আমাদের যেটা ইউজফুল মেটাল সেটা কি হবে, কোরেশনটা কম হবে। ওকে ফাইন, ওকে আজকে এই পর্যন্তই, এবং এটার মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা কি 4 বেস ডায়াগ্রাম জিনিসটাকে বুঝেছো, এবং এটা দিয়ে কিভাবে আমরা কোন একটা মেটালকে প্রেসিপিটেট করতে পারি, কোরেশন কিভাবে হয়, কোন একটা স্পিসিস কোন স্পিসিস স্টেবল না ইনস্টেবল সেটা বের করতে পারি, ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা দরকার। যদি পারো তাহলে আমরা এর মাধ্যমে আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করলাম। তোমাদের স্যার এই আরেকটা স্লাইড গুলো chapter দিয়ে আমি দিলে পড়াবো। ভালো হতো। ওই যে তোমাদের বললাম, আমি হয়তো তোমাদের মেলও আমি দিয়েছি যে তোমাদের যে হচ্ছে সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আমাকে তোমাদের ইমেল অ্যাড্রেস গুলো দিতে হবে, একটা এক্সেল ফাইল করে সবার ইমেল অ্যাড্রেস দিয়ে আজকে পাঠিয়ে দাও, তোমাদের সবগুলো স্লাইড আমি আজকে পাঠিয়ে দেবো। পিডিএফ ফাইল করে সবগুলো পাঠিয়ে দাও, এটা তোমরা নিজেরা পড়াশোনা করতে হবে। ক্লাস রিপ্রেজেন্টেটিভ যে আমি জানি না হু ইজ দ্য ক্লাস রিপ্রেজেন্টেটিভ, প্লিজ ইউ কালেক্ট অল ইমেল অ্যাড্রেস অফ ইউর ফ্রেন্ড, করার পর দেন আমাকে পাঠিয়ে দাও, আমি তোমাদের পাঠিয়ে দেবো। এরপর আমি তোমাদের আরেকটা এনভায়রনমেন্টাল স্যাম্পলিং এন্ড মনিটরিং টেকনিকটা পড়াবো। তারপর মেরিন পলিউশন, এগুলো ছোট জিনিস, এগুলো অল্প অল্প করে পড়িয়ে দেবো, এখানে বোঝার তেমন কিছু নেই। কারণ রেডক্স প্রসেসে অনেকগুলো ইকুয়েশন আছে, অনেকগুলো পিএ পিএস ডায়াগ্রাম আছে, অনেক পেপার আছে যেগুলো বোঝার মতো। আর এনভায়রনমেন্টাল স্যাম্পলিং মনিটরিং টেকনিকটা পড়াবো এরপরের নেক্সট ক্লাসে। ওকে ফাইন, আমরা আজকে রাখি। তোমাদের যেটা বলছিলাম, সেক্ষেত্রে তোমাদের ওই ইমেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দাও। জি স্যার। ওকে ওকে, দেন গুড বাই টু এভরিওয়ান, সবাই ভালো থেকো।